শ্রেয়না দিশেহারা হয়ে স্কুলের ভেতর প্রবেশ করে। সেজান বাসায় নেই, কোথায় আছে জানে না শ্রেয়না। কয়েকবার কলও করেছে সেজানের নাম্বারে, ব্যস্ত দেখায়, কল রিসিভ করছে না। শ্রেয়া স্কুল থেকে ফিরে কোচিং এর জন্য প্রস্তুত হয়। 8 থেকে নিয়ে 10 অবধি প্রাইভেট পড়ানো হয় তাদের স্কুলে। সন্ধ্যা থেকে রাত 9টা অবধি নাইট কোচিং করায়। শ্রেয়া প্রাইভেট পড়ার জন্য পাগলামি শুরু করে বিধায় শ্রেয়না তার একজন প্রতিবেশী আন্টির মেয়ের সাথে নিয়মিত পাঠিয়ে দেয় তাকে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। শ্রেয়া যেদিনই যেতে ইচ্ছে করে মেয়েটার সাথে চলে যায়। পরবর্তীতে শ্রেয়া অথবা আন্টি গিয়ে নিয়ে আসে তাদের। আজও গিয়েছিল শ্রেয়া। 8টায় বাসায় ফেরে তিশা। তখন শ্রেয়না ফ্ল্যাট থেকে বের হয়ে তাদের ফ্ল্যাটের দিকেই পা বাড়িয়েছিল। তিশাকে দেখে থেমে যায় সে। হাসি মুখে শ্রেয়ার কথা জিজ্ঞেস করতেই জানতে পারে শ্রেয়া তিশার সাথে যায়নি, ইনফ্যাক্ট তার সাথে দেখাও হয়নি। বেশ কিছু সময় অপেক্ষা করছিল শ্রেয়ার জন্য। সে না আসায় তিশা কোচিংয়ে চলে গিয়েছে। শ্রেয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শরীরের ওড়নাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিয়ে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে, সাথে তার তিশা। ইতিমধ্যে তিশার আম্মু ওনার হাজবেন্ডকে কল করে দিয়ে বলেছেন শ্রেয়াকে পাওয়া যাচ্ছে না। উনি যেন সেজানকে কলে একটু ট্রাই করেন। হন্তদন্ত হয়ে স্কুলে প্রবেশ করে শ্রেয়না। তিশা তার সাথে। স্যার আজ জলদি ছুটি দিয়েছেন, এখন গেট বন্ধ করে দেবে দারোয়ান। স্কুলে কেউ নেই। দারোয়ানকে পেরিয়ে দ্রুত পদে স্কুলের ভেতর চলে আসে শ্রেয়না। সব দরজায় তালা দেয়া, বুক কাঁপে তার। তিশা আর শ্রেয়না মিলে স্কুলের সব দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকে, যেন ভেতরে কেউ থাকলে সাড়া দেয়। কিন্তু কোনো রেসপন্স আসছে না দেখে শ্রেয়নার মুখ যেন রক্তশূন্য হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে এই সময়? গেট তালা দিয়ে দেব? শ্রেয়না দ্রুত দারোয়ানের নিকট যায়, কোনো মতে জিজ্ঞেস করে, শ্রেয়াকে দেখেছেন চাচা? আসেনিও? না তো, আজ শ্রেয়া আসেনি এখানে। কি হয়েছে মা? শ্রেয়না তবুও স্কুলের বাইরের অংশের কোনায় কোনায় খোঁজে, কোথাও নেই শ্রেয়া। শেষে স্কুল থেকে বেরিয়ে আসে শ্রেয়না। পা টেনে টেনে হাঁটছে সে। বুকের ভেতর ঝড় বইছে, কপাল ঘেমে একাকার। বুঝতে পারছে না কি করবে, বুকটা ধরফর করছে। আপু, আবরাম ভাইয়ের সাথে কি শ্রেয়া? ওই তো ওনাদের সাথেই থাকে সারাদিন। শ্রেয়ার পা জোড়া থেমে যায়, শান্ত দৃষ্টিতে তাকায় তিশার দিকে। আসার পথে আবরণদের দরজা বন্ধ ছিল। শ্রেয়াকে নিয়ে কোথাও যায়নি তো? সেরকম হলে চড়িয়ে গাল লাল করে দিব দুজনের। তিশার সাথে শ্রেয়না দ্রুত পদে বাসায় ফিরে আসে। নিজেদের ফ্ল্যাটের সামনে যেতেই দেখতে পায় আবরণদের ফ্ল্যাটের দরজা খোলা। বুকে যেন শান্তি ফিরে আসে। তিশার হাত চেপে ধরে দ্রুত ভেতরে প্রবেশ করে। মীরাব এক কোণে বসে ফোনে গেম খেলছে। সানি বই হাতে সোফায় পা তুলে বসে আছে, সম্পূর্ণ মনোযোগ বইয়ের ভেতর। আবরণ ডাইনিং এর উপর চড়ে আছে, পরনে হাঁটু অবধি প্যান্ট, গায়ে হাতা কাটা টি শার্ট। মোবাইলের ভেতর কিছু একটা করছে সে, ভ্রু জোড়া কুচকানো। শ্রেয়া কোথায়? হঠাৎ শ্রেয়নার আগমনে ততটা অবাক হয়নি মীরাব সানি, যতটা না শ্রেয়নার প্রশ্ন শুনে হয়েছে। ফোন পকেটে পুরে এগিয়ে আসে মীরাব, কপালে ভাঁজ ফেলে বলে, শ্রেয়া, ও তো আমাদের সাথে নেই। শ্রেয়না গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে। তার এদিকে নজর নেই। পারলে যেন ফোনের ভেতর ঢুকে পড়ে সে। পা দোলাতে দোলাতে ফোনে টাইপিং করছে কিছু একটা। শ্রেয়া কোথায়? কিছু একটা জিজ্ঞেস করেছি। মাথারে কি বলে শান্ত মীরা? আমি তোমাকে জিজ্ঞেস করেছি শ্রেয়া কোথায়। এ পর্যায়ে দৃষ্টি ঘুরিয়ে শ্রেয়নার দিকে তাকায় আবরণ। শ্রেয়নার দৃষ্টি শান্ত, তবে ভেতরে ভেতরে অশান্ত সে। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে তার। মুখ ভিজে জবজবে হয়ে গিয়েছে, যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবরণ ভ্রু কোচকায়। সমস্যা কি? আপনি রোগী সেজে জ্বালা দিচ্ছেন কেন? আমাকে দেখে ডাক্তার লাগে? ট্রিটমেন্ট করবো আপনার? শ্রেয়না দাঁত চেপে বলে, শ্রেয়াকে কোথায় রেখেছো? কপালের ভাঁজ গাঢ় হয় আবরণের, তবে পাত্তা দেয় না শ্রেয়নাকে। পুনরায় ফোনের দিকে দৃষ্টি দেয়। মীরাব এসে শ্রেয়নার মুখোমুখি দাঁড়ায়। শ্রেয়াকে তো সন্ধ্যায় বাসার সামনে দেখে গেলাম, কেন ঘরে ফেরেনি? চমকায় শ্রেয়না, চেপে ধরে তিশার হাত। এতক্ষণ যে আশাটুকু বুকে জিয়ে রেখেছিল সেটাও বুঝি মূর্ছা গেল। কোন রকমে কাপা কাপা কণ্ঠে শুধায়, সত্যি জানো না শ্রেয়া কোথায়? সত্যিই জানি না আপু। হঠাৎ তিশার মা মিসেস রুকসা সেখানে উপস্থিত হন। কম্পিত কণ্ঠে বলেন, শ্রেয়না, এইমাত্র আমি সিসি ক্যামেরায় ফুটেজে দেখে আসলাম। সন্ধ্যায় একটা কালো রঙের গাড়ি থেকে কয়েকজন লোক এসে শ্রেয়াকে নিয়ে যায়। শ্রেয়া তখন কাউকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছিল। বুঝতে পারছি না হঠাৎ এমন কেন হলো। তোমাদের পরিচিত কাউকে দেখলাম না সেখানে। শ্রেয়া কার সাথে কথা বলছিল? মীরাব অবাক নেত্রে তাকিয়ে থাকে আবরণের দিকে।
সানির চোখ মুখ থেকে রক্ত সরে গিয়েছে। সেও হতভম্ব নেত্রে তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ তার কপাল চেপে ধরেছে। হ্যাঁ, শ্রেয়ার সাথে তার দেখা হয়েছিল। মেয়েটা সাথে যাওয়ার জন্য বায়না ধরেছিল। ধমকে রেখে গিয়েছে আবরণ। মীরাব ও সানি বুঝিয়ে সুঝিয়ে রেখে গিয়েছে শ্রেয়াকে। তাদের টাটা দিচ্ছিল মেয়েটা। মীরাব, সানি আর আবরণ তখন পরীক্ষা নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল। তেমন একটা পাত্তা দেয়নি শ্রেয়ার দিকে। তাদের সামনে দিয়েই কালো রঙের গাড়িটা গিয়েছে। ঘুণাক্ষরও টের পায়নি তারা সেখানে শ্রেয়া ছিল। আবরণের ধ্যান ভাঙে তার পায়ে কারো স্পর্শ পেয়ে। শ্রেয়না হাঁটু গেড়ে আবরণের পা ধরে বসে আছে ফ্লোরে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আবরণের খালি পায়ে। চমকায় আবরণ, টেনে নিতে চায় তার পা, কিন্তু শ্রেয়না অনেক শক্ত করে চেপে ধরে আছে। আবরণ প্লিজ একটু সাহায্য করো আমায়, ভাইয়া কল ধরছে না। তোমার বাবা না আইজিপি, একটু ওনাকে বলে সাহায্য করো আমায়। ডুকরে ওঠে শ্রেয়না। আবরণ ঝাড়া দিয়ে পা সরিয়ে নেয়। বিতৃষ্ণা নিয়ে বলে, মাতারি, তোর বাল চেপে কি দরকার হলে তার ঠ্যাং ধরে ছুড়ে থাক। আমার এখানে স্টেজ কেন? সর যা। আবরণের মেজাজ চটে গিয়েছে। ভেতরে ভেতরে প্রচন্ড রাগ লাগছে। হঠাৎ এরকম হবার কারণ খুঁজে পায় না সে। শ্রেয়না অসহায় নেত্রে আবরণের দিকে তাকায়। মিসেস রুকসা তখন মুখে আঁচল চেপে কাঁদছেন। শ্রেয়া মেয়েটা খুব আদরে, প্রায় সময় তার সাথে গিয়ে বসে থাকে, কত গল্প করে, কি সুন্দর করে হাসে। রুকসা শ্রেয়াকে ভীষণ ভালোবাসেন, সেই জন্য তো ফুটেজ চেক করতে গিয়েছিলেন তিনি। টুং করে নোটিফিকেশনের শব্দ হয়, ফোনের দিকে তাকায় আবরণ। অজ্ঞাত আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট এসেছে, সেটাও ভিডিও মেসেজ। শ্রেয়াকে একটা চেয়ারের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, যেন কেউ ইচ্ছে মতো টেনেছে। ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। কপালের কিছু জায়গা কেটে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে গিয়েছে। মুখে একদলা কাপড় ঢুকিয়ে রাখা হয়েছে। চোখ দুটো লাল হয়ে আছে তার, ঝপঝপ করে পানি পড়ছে। দেখি বোঝা যাচ্ছে শ্রেয়ার ভীষণ কষ্ট হচ্ছে। ওভাবে থাকতে পারছে না মেয়েটা। পরপরই একটা ভয়েস মেসেজ আসে। আবরণ জাহিদ, কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? আমার ভীষণ কষ্ট হয়েছে জানিস, যখন আমার লোকগুলোকে তোর বাপ নিজের আয়ত্তে নিয়ে গিয়েছে, নির্মমভাবে পিটিয়েছে, তোর উপর হামলা করেছিলাম। ভেবেছি আইজিপি ছেলের কথা ভেবে হলেও আমার লোকগুলোকে ছাড়বে, কিন্তু তোর বাপ বুঝি তোকে মোটেও ভালোবাসে না। তিনি তার সিদ্ধান্তে অটল। খোঁজ নিয়ে জানলাম আইজিপি আর তোর সম্পর্ক সাপ নেউলের মতো। শুধুই আমার কয়েকটা বুলেট খরচ হয়েছে, সে সাথে শুয়োরের বাচ্চা সেজান আমার লোকগুলোকে জিম্মি করে নিয়েছে। কতগুলো মেয়ে পাচার করার কথা ছিল, ছোট ছোট বাচ্চাদেরও সে ছাড়িয়ে নিয়েছে। সেজানের খোঁজ খবর নিয়ে জানলাম তার দুর্বলতা 2টো বোন। বড়টাকে তো হাতের কাছে পাইনি, তাই ছোটটাকেই তুলে এনেছি। আশ্চর্যের ব্যাপার কি জানিস, তোর সাথেও মেয়েটার সখ্যাত দারুণ, তোকে ভীষণ ভালোবাসে, তোর সাথে ঘোরাঘুরি করতেও দেখেছি। এবার আসল কথায় আসি, শোন, তোর বাপকে বলবি আমার লোকটা যেন ছেড়ে দেয়। সে যেন আগ বাড়িয়ে কিছু করতে এলে জান নিয়ে নেব মেয়েটার। দেখতে পাচ্ছিস কি করুণ অবস্থা করেছি। আরও হবে, ছোট দেহটা পিস পিস করে পার্সেল বানিয়ে তোকে 1 প্যাকেট পাঠাবো, বাকিটা সেজানের কাছে যাবে। পরপরই ব্লক করে দেয় ওপাশ থেকে। শ্রেয়না কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। টান মেরে আবরণের হাত থেকে ফোন নিয়ে নেয়। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার, হাত দুটো অনবরত কাঁপছে, সেই সাথে সারা শরীর। ফোনটা হাত থেকে পড়ে যায় শ্রেয়নার। টলমলে চোখ নিয়ে তাকায় আবরণের দিকে। আবরণ দৃষ্টি ঘুরিয়ে রেখেছে। তার বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। বোন নেই তার, সে জানে না বোনের ভালোবাসা কেমন হয়। মাথা নিচু করে আবরণ ফোঁস করে শ্বাস ফেলে। বিরক্তিতে কপাল কুঁচকা এসে। মেয়েটা কিছুদিনের জন্য জীবনে এসে ছোট একটা জায়গা করে নিয়েছে, বোঝাই যাচ্ছে। বুকের ভেতর চিনচিনে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে। বিরক্তিতে উচ্চারণ করে আবরণ। এ কি মহা ঝামেলায় ফেসে গেল। সামনে পেলে শ্রেয়ার গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিত। কে বলেছিল তার জীবনে আসতে, এতটা অধৈর্য করে তুলতে তাকে? এখন তার হাঁসফাঁস লাগছে। ভেতরের অনুভূতিটা প্রকাশ করার মতো না। পুরনো ঘা যেন তাজা হয়ে ওঠে আবরণের। শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দেয় টেবিলের উপর। কাচের বাসনগুলো ঝনঝন শব্দ করে ওঠে। শ্রেয়না হাউমাউ করে কাঁদতে থাকে। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। গলার ভেতর সব দলা পাকিয়ে আসছে। বুকে যেন তুফান বইছে। এতক্ষণ ধরে জমিয়ে রাখা অশ্রুকণারা ঝরে পড়েছে গাল বেয়ে। মিসেস রুকসা আর তিশা জড়িয়ে ধরে শ্রেয়নাকে। তাদের চোখেও বাঁধ ভেঙেছে। আমার বোনকে এনে দাও, প্লিজ এনে দাও। ওর কষ্ট হচ্ছে, ও কখনো এত কষ্ট সহ্য করেনি। ওর মুখ কেটে যাবে,
শরীরে আঘাত লেগেছে। কেউ এনে দাও ওকে, বোন আমাকে খুঁজছে, ওর কাছে নিয়ে যাও আমায়। পুনরায় কাঁদতে থাকে শ্রেয়না। সানি ও মীরাব হতভম্ব নেত্রে তাকিয়ে আছে এখনো। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের। শ্রেয়ার সাথে এসব কি হচ্ছে? মেয়েটা তো নিতান্তই বাচ্চা। শ্রেয়না কাঁদতে কাঁদতে উঠে পড়ল, দৌড়ে আবরণের সামনে এসে দাঁড়ালো। ক্রন্দনরত অবস্থাতেই বলে ওঠে, আবরণ, ও তোমার ফ্যান ছিল, তোমাকে চোখে হারাতো। তোমাদের তো অনেক ক্ষমতা, প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ছোট্ট থেকে আমার বুকে আগলে রেখেছি ওকে, কখনো একটু আঁচ লাগতে দিইনি। দেখো না কিভাবে মেরেছে আমার মেয়েটাকে। আমি সহ্য করতে পারছি না, একটু এহসান করো। এনে দাও না আমার বোনটাকে, আমাকে ও নিশ্চয়ই খুঁজছে, ভাবছে আপু তাকে নিতে আসবে। কি হাল করেছে ওরা আমার বাচ্চাটার, প্লিজ আবরণ। বলতে বলতে আবরণের টি শার্ট চেপে ধরে শ্রেয়না। তার হাতের উপর মাথা রেখে পুনরায় উচ্চস্বরে কেঁদে ওঠে। পেছন থেকে শব্দ করে তিশা ও মিসেস রুকসা কেঁদে ওঠেন। মোটামুটি সবার কাছে খবর পৌঁছে গিয়েছে, শ্রেয়া মেয়েটাকে কেউ কিডন্যাপ করেছে। হাহাকার পড়ে যায় সকলের মাঝে। কত প্রাণবন্ত চঞ্চল মেয়েটা, তার সাথে হঠাৎ এমন হলো কেন? এতটুকু মেয়ের সাথে কিসের শত্রুতা থাকতে পারে কারো? আবরণ, শ্রেয়াকে খুঁজে আনো প্লিজ। সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি আমি। ওকে খুঁজতে আমাকে সাহায্য করো। তোমার সব কথা শুনবো আমি। যা শাস্তি দিতে চাও তুমি, সব মাথা পেতে নিব। এক থাপ্পড়ের বদলে শখানেক আঘাত করো আমায়, তবুও ওকে এনে দাও। আবরণ শ্রেয়নার বাহু ধরে তার মাথাটা এনে বুকের উপর রাখে, চেপে ধরে সেথায়। নরম দেহটা লেপ্টে থাকে আবরণের শক্তপোক্ত শরীরের সাথে। চোখ বন্ধ করে শ্বাস নেয় আবরণ। বুকের ভেতর যেন ছলাৎ করে ওঠে শ্রেয়নার সংস্পর্শে এসে। ভেতরে কিছু একটা নাড়া দেয়। শ্রেয়না আবরণের টি শার্ট চেপে ধরে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। চোখের সামনে ভাসছে শ্রেয়ার নিষ্পাপ আতঙ্কিত চোখজোড়া। তার বোনটা নিশ্চয়ই ভয় পাচ্ছে, তাকে ডাকছে শ্রেয়া। বলছে কি, আপু বাঁচাও আমায়, নিয়ে যাও এখান থেকে, এরা পচা, আমাকে মারছে। সেজানার আবরণ মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনের মুখভঙ্গি অসম্ভব গম্ভীর। আবরণের আঘাত এখনো পুরোপুরি সারেনি। শরীরে মাঝে মধ্যেই চিনচিনে ব্যথা অনুভব হয়। পাত্তা দেয় না, এসব ব্যথাকে প্রশ্রয় দিলে শুধু তরতর করে বেড়েই যাবে। তোমরা অপরাধীদের ধরে ধরে তাতে চুল ফেলবে, আর সেইভাবে প্রাশ্চিত্য করতে হবে আমাদের মতো ছোট নিরীহ অবলা বাচ্চাদের। সেজান চুপ হয়ে আছে। তার হাতে একটা রিভলভার, কোমরের কাছের শার্টের নিচে ছুরি আছে। আবরণের হাত খালি। ভাঙা দেয়ালটায় এক হাতে ভর দেয় সে। হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। চুলগুলো যেন সামনে এসে বিরক্ত না করে সেজন্য একটা সাদা কাপড় বেঁধে রেখেছে। মুখে চুইনগাম তার, সেটা চিবোচ্ছে, মাঝে মধ্যে আবার ফোলাচ্ছেও। তারা যে এত বড় একটা মিশন এসেছে সেদিকে খেয়ালই নেই যেন আবরণের। স্যার ঠিকই বলেছিল, তোমাকে আনা মোটেও উচিত হয়নি। সেজানের কথায় চুইনগাম চেবানো বাদ দিয়ে শান্ত দৃষ্টিতে তাকায়। পর মুহূর্তেই আবারও চিবোতে থাকে। স্বাভাবিকভাবেই বলে, স্যারকে বালজেবের কথা বলছ? ওই ব্যাটে নিজে একা কিংবা একবার নাম নিয়েছ, আর নিও না। শুভ কাজে এসছে, অমঙ্গলজনক নাম কেন চয়ন করছ? সেজান উত্তর দেয় না, অপেক্ষা করে কালপীড়িতের। সেজান সহ আরো কয়েকজন এসেছে শ্রেয়াকে উদ্ধার করতে। সেজানের ফোনেও সেম মেসেজ এসেছিল। এক প্রকার উন্মাদের মতো হয়ে যায় সে। আদরের ছোট বোনের এহেন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিল না সে। নীরজ জাইদ দ্রুত টিম তৈরি করে পাঠিয়ে দেন সেজানের সাথে। আবরণ মাঝ রাস্তায় চড়ে বসে গাড়িতে। সেজান বহুবার নিষেধ করেছে তাকে। আবরণ সোনার পাত্র নয়, গো ধরে বসে থাকে। নীরজ জাইদের কানে এই কথা যেতেই তৎক্ষণাৎ নিষেধ করেন সেজানকে। আবরণ যেন না যায় তাদের সাথে। আবরণ সোনার মতো ছেলে। মোবাইলটা সেজানের কান থেকে নিয়ে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে মারে। তখন তারা ব্রিজ অতিক্রম করছিল। যদিও মোবাইল সেজানের ছিল না, অন্য একজন অফিসারের ছিল। তার একটা ভাঙাচোরা একতলা বাসার নিচে দাঁড়িয়ে আছে। দেয়ালে আড়াল করে রেখেছে নিজেদের। ভেতরেই শ্রেয়া সহ লোকগুলো আছে। সেজানদের গুপ্তচর আছে। সন্দেহজনক লোকগুলোকে ধরে এনে উত্তম মাধ্যম দিতেই সব ফটফট করে বলে দিয়েছে। যাই হোক, তাদের জীবন বাঁচানো ফরজ। অন্যের জন্য পুলিশের হাতে নিজের জান কেন কুরবান করবে তারা? ভেতরে ঢুকবো? আবরণ, তুমি এখানে অপেক্ষা করো, শ্রেয়াকে আমি পাঠিয়ে দিলে ওকে নিয়ে যাবে। আবরণ সোজা হয়ে দাঁড়ায়। পেছন ফিরে বাড়িটার উদ্দেশ্যে পা বাড়ায় সে। সেজানের কথা কানে নেয় না। আবরণ, স্টপ।
সেজান মৃদু আওয়াজে চেঁচিয়ে ওঠে। আবরণ শুনল না মনে হলো। হেলে দুলে এগিয়ে যাচ্ছে গেট পেরিয়ে মেইন দরজার দিকে। আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো গার্ড রাখা হয়নি। সেজান জানে এটা তাদের কোনো চাল হতে পারে, কিন্তু আবরণ তার কথা কখনোই শুনবে না। এই ছেলে কেন এসেছে বিপদ বাড়াতে? কি রে বাপ, ওখান থেকে বাড়ি ফেরার ধান্দা এসব বলছে? সেজান দীর্ঘশ্বাস ফেলে রিভলভার পেটের কাছে গুছে নিয়ে চলে যায় আবরণের পিছু পিছু। ইতিমধ্যে সম্পূর্ণ বাড়িটা তাদের লোক ঘেরাও করে ফেলেছে। ভেতরে যাচ্ছে শুধু আবরণ, সেজান আর কিছু অফিসার। দরজা আগে থেকেই খোলা ছিল। প্রবেশ করে আবরণ। বাইরে থেকে যতটা পুরাতন মনে হয়, ভেতরটা তার থেকে দ্বিগুণ পুরাতন লাগছে। অপরিষ্কার জায়গা। এদের ওপর নিচ যেমন অপরিষ্কার, বাড়িটাকেও সেরকম অপরিষ্কার বানিয়ে রেখেছে। আর কিছু সময় এখানে অবস্থান করলে আমার তো প্যানিক উঠে যাবে ব্রো। সেজান হাত রাখে আবরণের কাঁধে। ঘাড় ঘুরিয়ে সতর্কতার সহিত চারপাশটা অবলোকন করে নেয়। একতলা বিল্ডিং, এখানে সেখানে ভাঙা আসবাবপত্র পড়ে আছে। প্রচুর ধুলো ময়লা, বেশিক্ষণ টিকে থাকা দেয়। সামনে দুটো রুম দেখা যাচ্ছে, দরজা চাপিয়ে রাখা। পুরো বাড়িতে আলো ঝিকমিকি করছে। আবরণ নাক চেপে আশেপাশে নজর বোলাচ্ছে। মাঝে মধ্যে গালিও ছুটছে কিডন্যাপারদের উদ্দেশ্যে। সেজান ত্রস্ত পায়ে এগিয়ে যায় দরজার দিকে। দেয়ালে মাথা লাগিয়ে কিছু একটা শোনার প্রয়াস চালায়। আবরণ এসে তার পেছনে দাঁড়ায়, কান পাতে সেজানের পিঠে। সেজান সরিয়ে দেয় তাকে। আবরণ পুনরায় মাথা রাখে সেথায়, চোখ মুখ কুচকে বলে, বাসায় বউ রেখে দেয়ালে হাঁটবিট শুনছ? আমরা সিঙ্গেলও তো এমন থার্ডলেস কাজ করি না। বালের বিয়ে করে লাভ কি হলো তোমার? সেজান পেছনে ঘুরে চোখ রাঙায়। আবরণ চুপ হয়ে যায়। সেজান তাকে ইশারায় কথা বলতে নিষেধ করে। হুট করেই রুমের দরজা খুলে যায়। বেরিয়ে আসে একজন লম্বা চওড়া সুঠামদেহী লোক। সেজান সাথে সাথে লোকটার মুখ চেপে ধরে দেয়ালের সাথে ঠেস লাগায়। আবরণকে ইশারা করে পকেট থেকে রিভলভার বের করার জন্য। আবরণ মুখ বাঁকিয়ে সেজানের পেটের কাছে হাত দেয়। দুষ্টুমি ভর করে তার চোখে মুখে। আচমকা সেজানকে কাতুকুতু দেয় আবরণ। সেজান কিছুটা নড়ে উঠে চোখ রাঙায়। ঠোঁট চেপে হাসে আবরণ। রিভলভার বের করে উল্টে পাল্টে দেখতে থাকে। ঠোঁট তার উল্টানো। সেজান ফিসফিস করে বলে, শুট করো। কাকে? এইখানে কালপ্রিটকে। আমাকে শুট করতে চাচ্ছ? আবরণ অস্ত্রটা পরক্ষণে নির্বিকারভাবে বলে, অনুমতি দিলে অবশ্যই করব। আমি আবার বড়দের কথা অমান্য করি না। আবরণ, শুট হিম। সারটাকে আর আটকে রাখতে পারছি না। আবরণ শক্ত হাতে রিভলভারটা লোকটার বুকের কাছে চেপে ধরে। চোখ মুখ কুচকে নিম্ন আওয়াজে বলে, সুমন্দির পুত, কলেমা চাপ শালা। ফেরাউনের মতো মুখে কি কাদামাটি এসে পড়েছে? কলেমা পড় পর পর পর। লোকটা এখনো ধস্তাধস্তি করছে সেজানের সাথে। সেজান চোখ মুখ কুচকে তাকায় আবরণের দিকে। এই ছেলে আর কিছুক্ষণ দেরি করলে নিশ্চয়ই ধরা পড়ে যাবে তারা। এরপর সোজা উপরে 3টা গুলি ছড়ে আবরণ। তার হাত যেন ঝিঝি করে ওঠে, শরীর ঈষৎ কাঁপে। দ্রুত রিভলভারটা বাম হাতে নিয়ে ডান হাত ঝাড়ি দিতে থাকে অনবরত। কোন গালি দিলে যে শান্তি মিলবে বুঝতে পারছি না। এদের জন্য গালিও বুঝি রাস্তা ব্লক করে সন্ন্যাসের পথ বেছে নিয়েছে। সেজান কিছুক্ষণ সেভাবেই লোকটাকে ধরে রাখে। কিছু সময় পর আস্তে করে শুয়ে দেয় মাটিতে। সাইলেন্সার লাগানো ছিল বিধায় শব্দ হয়নি গুলির। গুড জব। কিন্তু পরবর্তীতে এত লেট করলে হয়তো তুমি মরবে, না হয় আমি। স্টুপিড। আবরণ দেয়ালে হাত দিয়ে বলে, আমি তো মরবো না, তবে তোমার মৃত্যুর নিশ্চয়তা দিতে পারছি না। সেজান কথা বাড়ে না আবরণ নামক পাগলের সাথে। দরজা ভেজানো ছিল, উকি দেয় সেজান। 3জন লোক আরামসে বসে তাস খেলছে। পাশেই শ্রেয়াকে বেঁধে রাখা। সেজানের ভ্রু কুচকে আসে। এত কম লোক, তাদের পথ সহজই হয়ে গেল। আবরণ সেজানের শার্ট টেনে পিছনে নিয়ে আসে তাকে। অতঃপর নিজে মাথা এগিয়ে দেয়। 3জন লোককে মাতাল অবস্থায় দেখে তারও কপালে ভাঁজ পড়ে। সেজানের থেকে কোনরূপ প্রতিক্রিয়া এলো না। আবরণ তার অপেক্ষায় রইল না। ঠাস ঠুস করে গুলি ছুড়ল 3জনের উদ্দেশ্যে। কাঁচা হাতে গুলি ছড়ায় 2জনের গায়ে লাগলেও আর একজন বেঁচে যায়। আবরণ দৌড়ে গিয়ে চেপে ধরে তাকে মাটির সাথে। সেজান হতভম্ব নেত্রে তাকিয়ে রইল। আবরণ ধমকে ওঠে, কি রে মদ থোড়ি বড় ভাই, বালের মতো চেয়ে আছেন কেন? ধরবেন না নাকি? আমার শরীরে আপনার মতো শক্তি নেই, আসুন ধরুন। সেজান দ্রুত পদে এগিয়ে আসে। ইতিমধ্যে তাদের টিমের কয়েকজন এখানে চলে এসেছে। সারা বাড়িতে আরো কয়েকজন লোক ছিল যাদেরকে তারা আয়ত্ত করে নিয়েছে। খানকির সাও আর মানুষ খুঁজে পাশটা কিডন্যাপ করার জন্য? বলছো তো কিডন্যাপার। লোকটাকে ছেড়ে শ্রেয়ার কাছে যায় আবরণ। শ্রেয়া তখন নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরণ দ্রুত হাতে দড়ি খোলে। শ্রেয়ার শরীরে যেন কেটে লেগে আছে।
মুখ থেকে কাপড় খুলে দেয় আবরণ। জোরে শ্বাস নেয় শ্রেয়া। চোখ দুটো তার বড় বড়, সেথায় যেন রক্ত জমে গিয়েছে। ঠোঁটের দুপাশে কিছুটা রক্ত জমাট বেঁধেছে। শরীর তীব্র ব্যথায় ঝাঁকি দিয়ে ওঠে। আবরণ কোলে তুলে নেয় শ্রেয়াকে। ঠোঁট চেপে চুমু খায় লাল টকটকে গালটায়। শ্রেয়া আবরণের গলা আঁকড়ে ধরে বুকে মাথা রেখে কুকড়ে থাকে। সেজান এগিয়ে আসে তাদের দিকে। আবরণ দাঁত খিচে বলে, শালা তোমরা এক আবাল, যারা তোমাদের বালপাকনা অপরাধী তারও এক একটা আবাল। এইটা নাকি কিডন্যাপারদের ডেরা। ছ্যা, শেমলেস পিপল। শ্রেয়াকে বুকে আগলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আবরণ। সেজান এক দৃষ্টিতে চেয়ে রয় বোনের আতঙ্কিত মুখশ্রীর দিকে। শক্ত হাতে চেপে ধরে আছে আবরণের শার্ট। শ্রেয়না চিঠি হাতে স্তব্ধ হয়ে বসে আছে মেঝেতে। কিছুক্ষণ আগেই ব্যালকনিতে এটা পেয়েছে সে। অনুভূতিটা খুব দুর্বল। এখন অবধি চিঠির ভাঁজই খোলেনি। এতদিন কেন লোকটার চিঠি আসেনি? আজকের সময়টা তো তার জন্য সুখকর নয়। আবরণ সে কখন বের হয়েছে, এখন অবধি ফেরেনি। কোনো খবরই পাচ্ছে না শ্রেয়না। আদৌ শ্রেয়ার কাছে পৌঁছেছে তারা? জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভেজায় শ্রেয়না। কম্পিত হাতে চিঠি খুলে চোখের সামনে মেলে ধরে। বাটার টোস্ট। শ্রেয়নার বুক কেঁপে ওঠে সম্বন্ধটায়। চোখ ফেরে অশ্রু কণারা গাল বেয়ে টপ টপ করে চিঠির পাতায় পড়তে থাকে। বাকিটুকু পড়ার সাহস হচ্ছে না তার। প্রচন্ড উত্তেজনায় শরীর তীর করে কাঁপছে। বুক ধকপক করছে। ঠোঁট ভেঙে কান্না আসছে তার। অতিরিক্ত কষ্টে কেউ একটু সান্ত্বনার বাণী শোনালে যেমন অনুভূতি হয়, শ্রেয়নারও তেমন দিন দুনিয়া ভুলে কান্না পাচ্ছে। কারো বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো হয়তো। মন খারাপ? কষ্ট লাগছে? বুক ফেটে কান্না আসছে? কাঁদো, যত খুশি কাঁদো। এরপর আর কাঁদবে না, খবরদার। তোমার চোখের পানি সহ্য করতে পারি না। জানি না কেন আমার কল্পনার অর্ধাঙ্গিনী। আমি আজ আমার অনুভূতি বোঝানোর জন্য চিঠি দিইনি। আমার উপর ভরসা রাখো। শ্রেয়াকে ফিরিয়ে আনবো আমি। তোমার বাচ্চাকে তোমার বুকে ফিরিয়ে দেব। অচেনা মানুষটার প্রতি বিশ্বাস রেখো। এতে তোমার হৃদয়েশ্বর। শ্রেয়া বেঘরে ঘুমোচ্ছে। শ্রেয়না তাকে বুকের ভেতর চেপে ধরে আছে। ট্রিটমেন্ট করানো শেষ হয়েছে শ্রেয়ার। আবরণ তাকে নিয়ে এসেছে থেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে শ্রেয়াকে। প্রীতি আর সায়ান অদূরে চেয়ার পেতে বসে আছে শ্রেয়নার রুমের এক কোণে। বিছানার একপাশে আবরণ বসে ফোন টিপছে, কিছু একটা টাইপ করছে। শ্রেয়না কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরণের দিকে। মাথা ব্যথা করছে, কপাল টানছে ভীষণ। নরম কণ্ঠে আবরণের উদ্দেশ্যে বুলিয়া ওড়ায়, কোনো অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল যে সাহায্য করেছে তোমাদের? আবরণ ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় শ্রেয়নার উৎসুক আদল পানে। পুনরায় নজর ঘুরিয়ে ফোনে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, সেখানে আমি একা গেলেও বাচ্চাটাকে ফিরে আনতে পারতাম। আমার অচেনা কে সাহায্য করবে? শ্রেয়নার মুখটা চুপসে যায়। প্রীতি সায়ানের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। রাত এখন আনুমানিক 3টার কাছাকাছি। বাসার সামনে অনেকেই দাঁড়িয়েছিল। শ্রেয়াকে আনা মাত্রই সকলে এক প্রকার হামলে পড়ে। আবরণ দ্রুত তাদের পাশ কাটিয়ে সেজানদের ফ্ল্যাটে নিয়ে আসে। তিশা ও মিসেস রুকসা শ্রেয়নাকে তার বন্ধুর সাথে রেখে চলে যায়। অনেক রাত হয়েছে। শ্রেয়না কপাল কুঁচকে তাকায় আবরণের দিকে। চুলগুলো স্বভাব সুলভ নিচের দিকে ঝুঁকে আছে। আবরণ মাথা নিচু করে ফোন ঘাটছে। শ্রেয়না বিড়বিড় করে বলে, প্রথমে ভার্সিটি, এরপর রাস্তায়, পরের বার পাশের ফ্ল্যাটে, সেদিন লিভিং রুমে, আজ তো আমার বিছানাতেই বসে আছে। না জানি পরবর্তীতে কোথায় স্থান করে নেবে এই ছেলে। সকাল সকাল ভার্সিটিতে গিয়েছিল শ্রেয়না। প্রীতি আর সায়ান ছিল তার সাথে। শ্রেয়াকে সেজানের কাছে রেখে এসেছে। সেই সাথে তিশা আর মিসেস রুকসা তো আছেনই। সেজান বাইরে যায়নি, বাসায় শ্রেয়ার সাথেই আছে। শ্রেয়না জানতে পেরেছে সেজান কোনো কোম্পানিতে জব করে না, বরং সে নীরদ জায়েদের অ্যাসিস্ট্যান্ট পদে আছে, যাকে সবার থেকে হাইড করে রাখে নীরদ। কারোর বোঝার কার্য ছিল না সেজান আলমের ব্যাপারে। শ্রেয়না কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি সেজানের সম্পর্কে জেনে। সে যেন নির্বাক। ভর দুপুরে সূর্যের তেজ অধিক মাত্রায় ছড়াচ্ছে। রৌদ্রঝাঁজে শ্রেয়নার মুখ গোলাপি হয়ে গিয়েছে, বিশেষ করে গাল দুটো। অতিরিক্ত ফর্সা মানুষদের ক্ষেত্রে এরকমই হয়। রাস্তার আশেপাশে তেমন লোকজন নেই বললেই চলে। দোকানপাট বন্ধ করে হয়তো দুপুরের খাবার খেতে গিয়েছে। অতিরিক্ত গরমের প্রভাবে অতিষ্ঠ হয়ে লোকজন বাতাসের খোঁজে হয়তো ঘরে ফিরেছে। বাইরে তেমন বাতাসের আনাগোনা দেখা যাচ্ছে না। শ্রেয়না পরনের সবুজ রঙা ওড়না দ্বারা কপালের তপ্ত ঘাম মোছে। আশেপাশে কোনো গাড়ি নেই। পেয়েছিল সে, জিজ্ঞেস করেছিল যাবে কিনা। তাদের নাকি গরম লাগছে,
এই রোদে গাড়ি নিয়ে বের হতে পারবে না। শ্রেয়না অতিরিক্ত ভাড়া দিতে চাইলে গাড়ির চালক বলে, জীবন বাঁচানো ফরজ মামুনি, এই রোদে গাড়ি চালাতে পারুম না। শ্রেয়না ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে। গাছের ছায়ার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়। কোমর ছড়িয়ে পড়া লম্বা ঘন সিল্কি চুলগুলোতে শুধু একটা কাঁকড়া লাগিয়ে রেখেছে। চুলগুলো কোমর ছাড়িয়ে দুলছে। ওড়না দিয়ে মুখের কাছটায় কিছু সময় বাতাস করতে থাকে। সেদিন তুমি ঝামেলার মধ্যে না ঢুকলেই ভালো হতো। মিরাবকে ততক্ষণে জমের দুয়ারে পাঠিয়ে দিতাম। আবরণ চাইলেও কিছু করতে পারতো না। শ্রেয়না অকপটে সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা 3 জন যুবকের দিকে তাকায়। রাসেল, সজীব আর অনিকেত। অনিকেতের হাতে একটা হকি স্টিক। ভেতরে ভেতরে ভয় পায় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার। এরা কি তাকে হকি স্টিক দিয়ে পেটাবে? কি সাংঘাতিক চিন্তা ভাবনা আসছে শ্রেয়নার মস্তিষ্কে। অনিকেত এগোয়, তার সাথে রাসেল ও সজীব। বেসমেটে আমাদের আর সাহায্য করছো জুনিয়র লাপাঙ্গা পোলাপাইনদের, ব্যাপারটা ফানি না? ওরা লাফাঙ্গা হলে তোমরা কোন দিক থেকে সাধু পুরুষ? পার্থক্য দেখছি না, বরং তোমাদেরকে বখাটে লাগছে। ওরা অন্তত এভাবে রাস্তা আটকায় না মেয়েদের। শ্রেয়নার কণ্ঠ শান্ত তবে গম্ভীর। সজীব ও রাসেল বাঁকা চোখে তাকায়। হাস্যরত কণ্ঠে বলে, জুনিয়রদের প্রেমে হাবুডুবু খাচ্ছ নাকি? ব্যবহার দেখে তো সেটাই মনে হচ্ছে। কার প্রেমে মজেছ? আবরণ, মিরাব, সানির মধ্যে থেকে কার? শুনলাম তোমাদের পাশের ফ্ল্যাটে উঠেছে নাকি 3 জনকেই সমানভাবে ভালোবাসো? শ্রেয়নার হার্টবিট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যেন। তাদের করা নোংরা উদ্দেশ্য শ্রেয়নার মস্তিষ্কে প্রবেশ করতে কিছুটা সময় নেয়। অনেকে তাকিয়ে আছে শ্রেয়নার চোখের দিকে। শ্রেয়নার ভেতরকার রাগ যেন তার চোখ দ্বারা প্রকাশ পাচ্ছে। অনেকের সময় জ্ঞান ভুলে ডুবে গেল সেই মায়াবী আক্রোশে ঝরে পড়া আখি দয়ের মাঝে। বুকের ভেতর কম্পন অনুভব করল। শ্রেয়না তাকায় অনিকেতের চোখের দিকে। এগিয়ে যায় দুপা। চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। অনিকেত যেন আরো প্রশ্রয় পেল। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল শ্রেয়নার চোখের পানে। এত সুন্দর দৃষ্টি মেয়েটার। এই দৃষ্টির ঝাঁজে প্রাণনাশ হলেও যেন আফসোস নেই। ব্যথায় মৃদু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সজীব। রাসেল শ্রেয়নার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই তার মাথায় হকি স্টিকের বাড়ি পড়ে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে থাকে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তারা চেপে ধরে রেখেছে নিজেদের মাথা। অনিকেতের দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। অনিকেত টু শব্দটি করছে না। প্রাণপ্রিয় 2 বন্ধু সমানে ব্যথায় চিৎকার করে যাচ্ছে। এতে যেন হুঁশ নেই তার। মেয়েটা তাকে হিপনোটাইজ করেছে নাকি? শ্রেয়না এগিয়ে এসে অনিকেতের বাহুতে আঘাত করে। সঙ্গে সঙ্গে নিজের বাহু চেপে ধরে অনিকেত। শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। মেয়েটা ততক্ষণে নিজ গন্তব্যে পা বাড়িয়েছে। অবাক হয়ে দেখে যায় অনিকেত। অমন লম্বা চুলের এলোকেশী মোহনীয় নারীর প্রতি কোনো পুরুষ দুর্বল হবে না? অনিকেত এতদিন খেয়াল করে দেখেনি। শ্রেয়না আলম সত্যি এক সুশ্রী মেয়ে, খুবই আকর্ষণীয় দেখতে। পুনরায় শরীরে আঘাত পড়ায় ব্যথায় কুকিয়ে উঠল অনিকেত। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। আবারও লম্বা কদমে তার সামনে এসে দাঁড়ায়। নীরব ততক্ষণে হকি স্টিক তুলে নিয়েছে নিজের হাতে। আবরণের ইশারায় মুখ বরাবর সর্বশক্তি জুগিয়ে বাড়ি দেয় নীরব। মুখ থেকে রক্ত বেরিয়ে আসে অনিকেতের। হয়তো 2-1টা দাঁতও ভেঙে গিয়েছে। আবরণ তখন নিজ গন্তব্যে পা বাড়িয়েছে। বিড়বিড় করে গান ধরেছে সে। তুম তো রোনা দিল মেরা, তুম তো রোনা দিল মেরা। শ্রেয়না বাসায় ফিরতেই দেখতে পায় রুহি বসে আছে সোফায়। চোখ মুখ শুকিয়ে এইটুকুন হয়ে গিয়েছে। চোখ যেন দেবে গিয়েছে খানিকটা। ডার্ক সার্কেল পড়েছে। শ্রেয়নার বুকের ভেতরটা কেঁপে ওঠে। দ্রুত গতিতে এগিয়ে যায় রুহির দিকে। সেজান মাঝখানে এসে দাঁড়ায়। চোখ রাখে শ্রেয়নার চোখে। শান্ত কণ্ঠে বলে, শ্রেয়না এক পলক তাকায় রুহির দিকে, যে এই মুহূর্তে অসহায় নেত্রে তাকিয়ে আছে তার দিকে, যেন কিছু বলতে চাইছে। সেজানের দিকে তাকায় শ্রেয়না। তার চোখ মুখ অসম্ভব রকমের গম্ভীর। চোখের সাদা অংশের কোণে লাল হয়ে আছে। নাকের পাটাও লাল। শ্রেয়নার অবচেতন মন কিছু একটা বুঝে নিল। ব্যাগ চেপে ধরে ঘর্মাক্ত দেহ টেনে হিসড়ে নিয়ে চলল নিজের রুমের উদ্দেশ্যে। রুহি দৌড়ে এসে আচমকা শ্রেয়নার পা চেপে ধরে। টপ টপ করে অশ্রুর ফোঁটাটা গড়িয়ে পড়ে শ্রেয়নার নগ্ন পায়ে। ক্ষমা করো শ্রেয়না, আমায়। দোষী আমি, পাপ করেছি আমি, মাফ করো। তুমি শান্ত, তবুও কি চেয়েছি মন ভাঙতে? তুমি শান্ত, তবুও কি চেয়েছি মন ভাঙত? ভোর হবে ঠিকই, রাত জানত। যতটুকু জড়িয়ে থাকা যায়। তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে?
বরাবর দোটানাতে থাকলে এভাবে কি আজীবন বাঁচা যায়? তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি সবটুকু দোষ তোমায় দিয়েছে। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছে। তোর এই ভাঙা গলার গান বন্ধ কর প্লিজ। মীরাব কান চেপে ধরেছে। সানি তখন আবরণের গানে মুগ্ধ, এক দৃষ্টে চেয়ে আছে আবরণের মুখপানে। গোলামের সম্বন্ধে তোকে বলছে আমার প্রশংসা কর। শুয়োরের বাচ্চা, পাছে আগুন লাগিয়ে দেব তোর। ভালো না শোনালো চুপচাপ গিলে নেবে, হারামের বাচ্চা। মীরাব বিরস মুখে চেয়ে থাকে। সানি কিটকিটিয়ে হাসে, মজা পেয়েছে আবরণের জবাবে। এতটাও মন্দ গায় না ছেলেটা। আবরণের গলায় টোন সত্যিই মনোমুগ্ধকর। তোর ভালো লাগে না কেন? আবরণ লাথি লাগায় সানির পেটে, কিরমির করে বলে, এখানে দেখ, আবরণ জাইদের কণ্ঠের প্রেমে পড়ে গেছে। চল শালা। মীরা ফিক করে হেসে দেয়। সানি কাচুমাচু মুখ করে তাকিয়ে থাকে আবরণের দিকে। পাত্তা দেয় না আবরণ। বিছানায় এসে গা এলিয়ে দেয়। মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলে, যদি কখনো ভালোবাসো মন চাইলে কাছে এসো। যদি কখনো দম বন্ধ হয়ে আসে আমার জীর্ণ শীর্ণ বুকে না হয় খানিক সময় মাথা রেখো।